তালিবান যে আছে তালিবানেই, এটা ক্রমশই স্পষ্ট হচ্ছিল এবং এটা নিয়ে সংশয়েরও কোনো অবকাশ ছিল না। তালিবানদের ভরসা করার মতো কোনো গ্রাউন্ড ছিল না। তালিবানরা যতই একটা ইমেজ মেকওভারের বার্তা দিক না কেন, সেসব দিয়ে 2 সপ্তাহ গড়ালো না, কাশ্মীর নিয়ে যে ডিগবাজি তালিবানদের সেটা সামনে চলে এলো। প্রথম প্রেস কনফারেন্সে তালিবানরা ইঙ্গিত দিয়েছিল যে কাশ্মীর দ্বিপাক্ষিক বিষয়, কিন্তু এরপর 11 দিন পার হতে না হতেই আসলে তাদের মনের মধ্যে কি রয়েছে কাশ্মীর নিয়ে সেটা প্রকটভাবে সামনে চলে এলো। এবং বলাই বাহুল্য, তাদের অতি প্রিয় বন্ধু পাকিস্তান তার উস্কানিও অব্যাহত। এইসব নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে আজকে আপনার রায় অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন কর্নেল সৌমিত্র রায়, রয়েছেন প্রাক্তন এনএসজি কমান্ডো দীপাঞ্জন চক্রবর্তী, পাকিস্তান থেকে আমাদের সঙ্গে রয়েছেন সাংবাদিক আরজু কাজমি, আমাদের সঙ্গে রয়েছেন আফগানিস্তান বিশেষজ্ঞ ডক্টর অর্পিতা বসু রায়, বিজেপির পক্ষ থেকে রয়েছেন বিমল শঙ্কর নন্দ এবং কংগ্রেসের পক্ষ থেকে চন্দন ঘোষ চৌধুরী। আপনাদের সবাইকে স্বাগত জানাই। আরজু, आपको स्वागत है जी 24 घंटे में। শুরুতেই আমরা দেখাবো, অপেক্ষা চলছিল কবে মুখোশ খুলে মুখ দেখাবে তালিবান, কবে ভারত নিয়ে নোক দাঁত বের করে ঝাঁপাবে তারা। সময় বেশি লাগলো না, মাত্র 11 দিনের মাথায় তালিবানের ভোল বদল। এখন তালিবানদের বক্তব্য, মুসলিম দেশ হিসেবে কাশ্মীর নিয়ে দাবি তোলার অধিকার তাদের আছে, শুধু ভারত নয়, যে কোনো দেশের ক্ষেত্রেই তা প্রযোজ্য। ঘুমন্ত দৈত্য যেন জেগে উঠল। বেশ কয়েকদিন গুডি গুডি ভাবমূর্তি রাখার পর ফের পুরনো মেজাজে তালিবানরা। কাশ্মীর নিয়ে ভারতকে ঘুরিয়ে হুঁশিয়ারি তালিবান মুখপাত্রের। তালিবান মুখপাত্র সুহেল শাহিনের বক্তব্য, মুসলিম হিসেবে আমাদের কাশ্মীরের মুসলিমদের পক্ষে আওয়াজ তোলার অধিকার আছে, শুধু ভারত নয়, যে কোনো মুসলিম দেশ বা অঞ্চলের ক্ষেত্রেই তা প্রযোজ্য। গত 22শে অগস্ট একেবারে অন্য সুর ছিল তালিবান নেতৃত্বের গলায়। ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখতে আমরা আগ্রহী, আফগানিস্তানের মাটি কোনোভাবেই সন্ত্রাসবাদী কাজে ব্যবহার করতে দেব না, অন্য দেশের নিজস্ব ব্যাপারে নাক গলানোর প্রশ্নই নেই। এটাই তো তালিবানদের আসল রূপ। মনের কথা, তালিবান 2.0 কতটা ইত্যাদি নিয়ে আলোচনা চলছিল, তা স্রেফ হোকারটাটি। এক ঝটকায় সেটাই কি বুঝিয়ে দিল তালিবান? বর্তমানের ভারতের সবচেয়ে বড় চিন্তা আফগানিস্তানের সন্ত্রাসবাদের এপিসেন্টার হয়ে যাবে না তো? কাশ্মীর নিয়ে পাক তালিবান এক লাইনে এলে ভারতের সামনে বহুমুখী বিপদ। আফগানিস্তান পাকপন্থী জঙ্গি গোষ্ঠীর মুক্তাঞ্চল হয়ে উঠবে। সুন্নি ওয়াহাবির মতো গোষ্ঠীগুলি মাথাচাড়া দিতে পারে। হাক্কানি ও আইএস খোরাসানের মতো গোষ্ঠী উপত্যকায় সক্রিয় হওয়ার চেষ্টা করবে। ভারত ও পাক সীমান্ত অশান্ত হয়ে ওঠার সম্ভাবনা। কূটনৈতিক মহল ও নিরাপত্তা বিশেষজ্ঞদের বক্তব্য, তালিবান যাই বলুক, ভারত সেটা মেনে নিয়ে হাত পা গুটিয়ে বসে নেই। বাড়াবাড়ি করলে থাপ্পড় খেতে হবে। পাক তালিবান সমীকরণ ভারতের নিরাপত্তা সংস্থাগুলির কাছে স্পষ্ট। পাকিস্তান তালিবান সংযোগ অত্যন্ত মজবুত। দীর্ঘদিন ধরে পাকিস্তানে আশ্রয় ও প্রশিক্ষণ তালিবানদের। বৃহস্পতিবার সেই তথ্য ফাঁস করেছেন খোদ পাক স্বরাষ্ট্রমন্ত্রী। ইমরানের দলের এক নেত্রীও কাশ্মীরের তালিবান সাহায্যের ঘোষণা করেন। নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, বেশি বাড়াবাড়ি করলে তালিবানকে দাম চোকাতে হবে। গত 4 দিনে জম্মু কাশ্মীরের নিরাপত্তা বাড়ানো হয়েছে। উপত্যকায় নতুন ইউনিট মোতায়েন করেছে সেনা। সীমান্ত সন্ত্রাস মোকাবেলায় এখন অনেক প্রস্তুত ভারত। পাক তালিবান থ্রেট মাথায় নিয়েও ভারত কোন পথে হাঁটছে? বিদেশ মন্ত্রক সূত্রের খবর, আপাতত ট্র্যাক টু ডিপ্লোমেসিতেই এগোচ্ছে কেন্দ্র। তালিবান সরকার গঠন পর্যন্ত অপেক্ষা করে সিদ্ধান্ত, তালিবানদের সর্বস্তরে যোগাযোগ চালিয়ে যাবে কেন্দ্র। ঘটনা কোন দিকে গড়াচ্ছে, আগামী 7 থেকে 10 দিনেই তা কিছুটা স্পষ্ট হওয়ার কথা। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। দীপাঞ্জন বাবুর কাছে শুরুতে আসবো। দীপাঞ্জন বাবু, ঠিক এই আশঙ্কাটাই মাথাচাড়া দিচ্ছিল একদম প্রথম থেকে। এরপর যখন আফগানিস্তান তালিবানদের দখলে চলে গেল, আরও প্রবলভাবে এই আশঙ্কাটা সামনে চলে এসেছিল। যদিও তালিবানরা তাদের প্রথম প্রেস কনফারেন্সে দাবি করছিল, অন্তত এটা বার্তা দেওয়ার চেষ্টা করছিল, যে কাশ্মীর দ্বিপাক্ষিক ইস্যু। আসলে কি এটা হওয়ারই ছিল? এবং গত কয়েকদিন ধরে যে পাকিস্তানি উস্কানি আমরা দেখেছি, তারই কি জের? দেখুন, এটা শুরু থেকে 15ই আগস্ট থেকে কিন্তু আমরা বারবার বলে আসছি, ভালো তালিবান খারাপ তালিবান বলে কিছু হয় না। তালিবান 2.0 ইজ দ্য ভেগ কনসেপ্ট। তালিবানদের সমস্যা হয়ে গেছে, যেটা উর্দুতে বলা হয় আকা মালিক। তালিবানদের দুটো আকা, চায়না এবং পাকিস্তান। নিজেদের আলাদা আলাদা এজেন্ডাতে চায়না এবং পাকিস্তান দুটোই কিন্তু তালিবানের উপর প্রেসার ক্রিয়েট করছে যে ভারতকে ডিস্টার্ব করো। কারণ তালিবানের মদতে যে একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে সারা পৃথিবীর সন্ত্রাসবাদীদের আফগানিস্তানে, তালিবান দেখছে যে আমরা তাহলে ওই মঞ্চটা তৈরি করার কারিগর হয়ে থেকে যাব।
মঞ্চটাকে ব্যবহার করবে আইসিস, আল কায়দা, আইসিস খোরাসান, জৈশে মোহাম্মদ, কারণ সবাই পৌঁছে গেছে। আপনি বলতে পারেন ওটা সন্ত্রাসবাদীদের কুম্ভ মেলা হয়ে গেছে। এবং কুম্ভ মেলাতে যেরকম আপনারা আগেও দেখেছেন যে নাগা সন্ন্যাসীরা আগে শাহী স্নান করবে বলে প্রচুর রক্তক্ষয় হতো, ঠিক সেম এখন কে কতটা ভারত বিরোধী বা জিহাদের নারা দিতে পারবে, অ্যাগ্রেসিভ হতে পারবে, সেটার কম্পিটিশন চলছে। সুতরাং তালিবানদের এই হুমকি নিয়ে যে আমরা খুব চিন্তিত তা নয়, বাট অ্যাট দ্য সেম টাইম এটা ওদের করতেই হতো। অ্যাট দ্য সেম টাইম আমাদের ইন্টারনাল সিকিউরিটিতে অনেক বেশি ফোকাস দেওয়া উচিত। নো ডাউট বর্ডারে আমরা সেফ, অনেক প্রিপারেশন রয়েছে। ইন্টারনাল সিকিউরিটিতে আমাদের কতটা প্রিপারেশন, স্লিপার সেলগুলোকে আমরা কতটা মনিটর করতে পারবো, ওটা খুব ইম্পর্টেন্ট। কারণ একটু সিচুয়েশনটা জটিল হতে চলেছে ভারতের জন্য, পশ্চিম প্রান্তে এবং পূর্ব প্রান্তে। ভুললে চলবে না, বাংলাদেশ রয়েছে, রোহিঙ্গারা রয়েছে, মায়ানমারে অনেক ঘোট পাকানো শুরু হয়েছে, অরুণাচলে চায়না প্রেসার বাড়াবে। দুদিক থেকে তিন দিক থেকে ভারতকে ঘেরার যে চক্রান্তটা চলছে, আমাদের অনেক সতর্ক হতে হবে। এটা হওয়ার ছিল, আর একটু বাড়বে, হয়তো এক সপ্তাহের মধ্যে অনেক কিছু খোলসা হবে। আমি আপনার কাছে আবারও ফিরবো দীপাঞ্জন বাবু। আমি এখানে একটু শুনে নেব কেন পাকিস্তানি উস্কানির প্রসঙ্গটা আসছে। তালিবানদের সঙ্গে পাকিস্তানের যে সুসম্পর্ক সেটা স্পষ্ট। আমরা দেখেছি যে কয়েকদিন আগে, যেটা আমরা প্রতিবেদনেও মেনশন করলাম, যে পাকিস্তানের শাসক দলের নেত্রী তিনি বলেছিলেন যে কাশ্মীরকে তালিবানরা পাকিস্তানের হাতে তুলে দেবে। আর আমরা দেখলাম যে পাকিস্তানের মন্ত্রী, তিনি গতকাল শেখ রশিদ, পাক স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি নিজে বলছেন যে পাকিস্তানের জন্যই তালিবানের উত্থান, ওরা এখানেই থেকেছে, প্রশিক্ষিত হয়েছে। এটা পাকিস্তানের কাছে গর্বের। শুনুন। कई ये तालिबान लीडर जो टॉप हैं वो पैदा पाकिस्तान में हुए, पढ़े पाकिस्तान में। इसमें तो पाकिस्तान की खिदमत हैं कि इनको हमने तालीम दी और अब भी कई पढ़ रहे होंगे। आरजू काजमीर কাছে এখানে যাব। आरजू, पाकिस्तान मिनिस्टर ही इज बोस्टिंग कि वो तालिबान वो पाकिस्तान में ही पैदा हुए हैं। तो आपको क्या लगता है कि कैसे ये बोल सकता है? कुछ दिन पहले जब हमारे ये शो में आप ज्वाइन किए थे तो आपने भी बोला कि पाकिस्तान गवर्नमेंट का जो ये स्टैंड, जो प्रो तालिबान स्टैंड, आपने उसको अप्रूव नहीं की, और आपने बोला कि ऐसे बहुत सारे सेन वॉइसेस पाकिस्तान में भी आए। एग्जैक्टली बिल्कुल आप ठीक कह रही हैं। अभी ये सिर्फ शेख रशीद की बात नहीं है, ये मिनिस्टर हैं और ये बिल्कुल साफ बता रहे हैं, और इन्होंने पहले भी यही बात की है। लेकिन अगर आपको याद हो तो जनरल परवेज मुशर्रफ ने भी ये कहा था कि हमने जिहादी तैयार किए और हमने अफगानिस्तान में भेजे हैं। तो यहाँ पे ये बात को इनकार नहीं किया जा सकता कि यहाँ पर लोग तालिबान को सपोर्ट कर रही है, चाहे गवर्नमेंट हो, एस्टैब्लिशमेंट हो, बहुत से यहाँ पे जो लोग रहते हैं वो भी सपोर्ट कर रहे हैं। और जो आप इससे पहले आप लोग बात कर रहे थे कश्मीर में, जो उन्होंने स्टेटमेंट दिया है तालिबान ने कि हम हर जगह पे जहाँ मुस्लिम्स हैं उनके लिए बात करेंगे, उनकी मदद करेंगे, जो भी। तो उसके लिए तो कश्मीर के लिए सबसे पहले तो चाइना को जो है वो परेशान हो जाना चाहिए, बिकॉज वहां पे जो मुस्लिम्स हैं और उइगर मुस्लिम्स के लिए जो कोई आवाज नहीं उठा रहा, अगर तालिबान उनके लिए बोलेंगे तो ये चीज तो चाइना को सूट नहीं करेगी। और ये चीज अगर चाइना को सूट नहीं करेगी तो ऑब्वियसली ये चीज पाकिस्तान को भी सूट नहीं करेगी। तो अभी जिस तरह के स्टेटमेंट्स आ रही हैं, मुझे नहीं पता किस किस्म की इमेच्योर किस्म की स्टेटमेंट्स जो है वो दे रहे हैं हमारे मिनिस्टर्स भी, और हमारे साइड से आ रही हैं, लेकिन सच्ची बात को कह रहे हैं। मतलब इस बार वो लोग सच बोल रहे हैं। अब इस बात को छुपाया नहीं जा सकता कि पाकिस्तान में तालिबान को सपोर्ट किया जा रहा है, पाकिस्तान में तालिबान की फैमिलीज रहती हैं। ये बात है आरजू, मैं यही समझने की कोशिश कर रही हूँ कि कौन सा कंपल्शन है कि एन इलेक्टेड गवर्नमेंट, पाकिस्तान गवर्नमेंट इज आफ्टर ऑल एन इलेक्टेड गवर्नमेंट, सो एक इलेक्टेड गवर्नमेंट ने ऐसा बोल रहा है बिकॉज पाकिस्तान ने हमेशा से सपोर्ट किया है, ये आज का नहीं है। अब तो तालिबान पावर में आ गए हैं तो इन्होंने खुल के सपोर्ट करना शुरू कर दिया। जब तालिबान पावर में नहीं थे तब भी पाकिस्तान जो है वो तालिबान को सपोर्ट कर रहा था। पैसे हम जरूर अमेरिका से ले रहे थे वॉर ऑफ टेरर के नाम पे, लेकिन सभी लोग जानते हैं
कि हम पैसे उनसे ले रहे थे अमेरिका से और सपोर्ट हम तालिबान को कर रहे थे। अब वो चीज सबको पता लग गई है, तो उन्होंने यही सोचा होगा कि अब बता देना चाहिए। और वैसे भी ये चीज तो हमारे जो आर्मी चीफ रह चुके हैं, प्रेसिडेंट रह चुके हैं, उन्होंने भी कहा, परवेज मुशर्रफ ने, कि हमने जिहादी तैयार किया और अफगानिस्तान में भेजे। तो कौन सी चीज रह गई है कि जिसके लिए अभी हम फिर से झूठ बोलें, अभी हम फिर से गलत बताएं? क्योंकि अब ये बात छुपाई नहीं जा सकती। इसका कोई भी रीजन हो, यहाँ पे माइंडसेट, सोच लोगों की वैसे ही हो गई है जैसे तालिबान की है। पाकिस्तान में बहुत लोग आपको ऐसे मिलेंगे, जो आम सिटीजन आपको मिलेंगे, वो तालिबान को सपोर्ट कर रहे होंगे, तालिबान जैसी बात कर रहे होंगे। तो इसलिए यहाँ पे तो इस तरह का माइंडसेट बहुत लोगों का हो गया है। तो आई थिंक इस वजह से अब इन्होंने खुल के बात करनी शुरू कर दी है। पहले ये छुप के बात करते थे, पता लोगों को जब भी था। अब अच्छी बात यह है कि ये खुल के बात कर रहे हैं, ओपन में बात कर रहे हैं, मीडिया पे बात कर रहे हैं और मिनिस्टर्स बोल रहे हैं। तो अब तो ये चीज कोई डिनाई नहीं कर सकता। कोई पैनलिस्ट आप पाकिस्तान से बुलाएं और मुझे बहुत हैरत होगी अगर वो आके डिनाई करे कि ऐसा कुछ नहीं है। आपको बहुत बधाई कि आप पाकिस्तान में बैठ के इतना इम्पोर्टेंट बात, इतना साफ साफ बात आप कर रहे हैं, आपको इसलिए बहुत बधाई। আমি কর্নেল সৌমিত্র রায়ের কাছে যাব। কর্নেল রায়, যেটা একটু আগে দীপাঞ্জন বাবু বলছিলেন যে ইন্টারনাল সিকিউরিটির ক্ষেত্রে কত বড় থ্রেট হতে পারে এই পাকিস্তানের সঙ্গে তালিবানদের হবনবিং, আচ্ছা যেটা এখন মৌপিয়া, আর ঢাক ঢাক গুড়গুড় নেই। হ্যাঁ মৌপিয়া, তার আগে আমি যদি জাস্ট গিভ মি 1.5 মিনিট, আমি পারভেজ মুশাররফ আমার বন্ধুবর কি বলেছিল শোনাতে চাই। Look at what has happened in Pakistan, in this area, Pakistan and Afghanistan, and I would like to trace this very short. In 1979, Soviets invaded Afghanistan. The West and the United States and Pakistan joined. We were coalition partners to fight communism. We launched a jihad in Afghanistan together. 4 kinds of category of people fought that jihad. Number 1, Afghans themselves. Number 2, Mujahideen from all over the world, from the Islamic world. 20 to 30,000 Mujahideen were brought into Afghanistan from all over the Islamic world to fight a jihad against communists, including Osama bin Laden was brought. Then the third, Taliban from our madrasas were trained, equipped, armed and sent in. The fourth category was mercenaries. I am from the special service group. I know some colleagues of mine who went inside with 50-100 odd people as mercenaries and were fighting the Soviets. Now, for 10 years this went on. থ্যাংক ইউ। নাও আই উইল গেট ব্যাক টু ইউর কোশ্চেন। প্রথম কথা যে এই আজকের যে ইনফরমেশনটা এলো যে তালিবানরা কাশ্মীরিদের সঙ্গে কথা বলতে চায়, এই ইনফরমেশনটা, ক্যান ইউ হিয়ার মি? হ্যাঁ, স্পষ্ট, প্লিজ এই ইনফরমেশনটার অথেন্টিসিটি কিন্তু খুব দরকার। যদিও আমরা দেখছি প্রেস কনফারেন্সে বলেছে, কোনো ডাউট নেই যে পাকিস্তান গভর্নমেন্ট একটা সাইকোলজিক্যাল প্রেশার ভারতের ওপর দিতে চাইছে থ্রু দি তালিবানস। এইটা হচ্ছে প্রথম কথা। কিন্তু এর ওপরে আমাদের কি কি অপশন আছে, আজকে যেমন তোমাদের ক্যাপশনটা, ভারতবর্ষের কাছে কি কি অপশন আছে, আমি এই ছোট্ট করে বলতে চাই। মিলিটারি অপশন, ডিপ্লোম্যাটিক অপশন, এই দুটো অপশনকে আমাদের কম্বাইন করতে হবে। মিলিটারি অপশন কি? ভ্যালি, স্পেশালি শ্রীনগর ভ্যালি অ্যান্ড কার্গিল এরিয়া, যেখান থেকে ওপর থেকে গিলগিট বালতিস্তান হয়ে স্কারদু হয়ে কালগিরে ঢোকা যায়, এই দুটো এরিয়ার যে সুরক্ষা, এই সুরক্ষাকে আমাদের অত্যন্ত কঠিনভাবে সাজাতে হবে ইন্টারনালি। সেকেন্ডলি, আমাদের ইন্টেলিজেন্স সিস্টেম শুধু জম্মু কাশ্মীর বা ভ্যালি বা কার্গিল এরিয়ার মধ্যেই না, আমাদের ইন্টেলিজেন্স সিস্টেমটাকে নিয়ে যেতে হবে ইন পাক অকুপাইড কাশ্মীর অ্যান্ড বিয়ন্ড টুয়ার্ডস দি নর্দার্ন এরিয়াজ, ইনক্লুডিং দি ডুরান্ড লাইন এরিয়া, যেখানে এই ধরনের ক্যাম্প তারা অর্গানাইজ করে। থার্ডলি, আমাদের কাছে অপশন হচ্ছে যে সমস্ত লঞ্চ প্যাড থেকে এই তালিবানদের যদি লঞ্চ করে পাকিস্তান আইএসআই বা পাকিস্তান আর্মির দ্বারা,
ওই লঞ্চ প্যাডগুলোকে আইডেন্টিফাই করে দে শুড অল বি টার্গেট ফর আর হরাইজন্টাল অ্যাটাক আইদার থ্রু ড্রোন অর থ্রু বাই এয়ার অর বাই আর্টিলারি মিসাইল ফায়ার, এই করে ওই লঞ্চ প্যাডগুলোকে টার্গেট হিসেবে উই হ্যাভ টু বি প্রিপেয়ার্ড। ফোর্থলি, যে আমাদের covertly or clandestine way, if you want to put pressure on Taliban, help Northern Alliance. That help can come from air maintenance. এরা যে লজিস্টিক্স যে এদের কাছে কম হয়ে যাচ্ছে তালিবানদের এগেনস্টে ফাইট করার ভ্যালির থেকে, সেখানে লজিস্টিক্স উই ক্যান গিভ সাপোর্ট। একেবারে আমি এখানে কর্নেল রায় আপনার বক্তব্যের রেস্টে নিয়ে আমি বিমল শঙ্কর বাবুর কাছে আসবো যে এই যে ওয়েট এন্ড ওয়াচের যে ফর্মুলা এই মুহূর্তে ভারত সরকার নিয়েছে, এখনো কি ওয়েট এন্ড ওয়াচের জায়গায় থাকা যায় অন্তত এই ডেভেলপমেন্টের পর? বিমল বাবু, আমি একটা কথা বলি, যেটা কর্নেল রায় যেটা শোনালেন, আমি আরেকটু পিছিয়ে যাই। তালিবান কবে তৈরি হয়েছে? আমরা 80s ডিকেড বলি, 80s ডিকেড 90s ডিকেড না। তালিবানের ভাবনা চিন্তাটা এসেছিল 1974-এ। 1973-তে জাহির শাহকে সরিয়ে যখন দাউদ খাঁ ওখানে ক্ষমতা দখল করলেন আফগানিস্তানে, এবং দাউদ খাঁর প্রো সোভিয়েত যে ভাবনা চিন্তা দেখে আমেরিকা এবং পাকিস্তান ভয় পেয়ে গেছিল, তখন পাকিস্তানের প্রধানমন্ত্রী একজন নির্বাচিত, আপনি একটু আগে বলছিলেন না নির্বাচিত সরকার, তখন আরও নির্বাচিত, এখন এই সরকারটা পাপেট সরকার, তখন ওটা নির্বাচিত সরকার ছিল জনাব জেডে ভুট্টোর সরকার। তিনি ওখানকার একজন মিলিটারির অধিকর্তা, পরবর্তীকালে তিনি মন্ত্রী হয়েছিলেন নাসরুল্লাহ বাবর, তাকে বলেছিলেন এমন একটা সংগঠন তৈরি করো যাতে এই আফগানিস্তানে গিয়ে ঝামেলা পাকানো যায়। এই যে গুলবুদ্দিন হেকমতিয়া আর আহমেদ শাহ মাসুদকে ট্রেনিং দেওয়া হয়েছিল। তাই তালিবানের কনসেপ্টটা নতুন নয়, পাকিস্তান তাকে আজ বহু দিন ধরে নার্চার করেছে। ফলে আজকে তালিবান আফগানিস্তান দখল করেছে, পাকিস্তান তাকে সাহায্য করবে, সে নিলাম এরশাদ শেখ যাই বলুন পাক মন্ত্রী, অথবা বর্তমানে গতকাল যিনি বলেছেন রশিদ, যাই বলুন না কেন, এটা স্পষ্ট। বিষয় হচ্ছে যে আমরা এখন যেটা মনে করি, আমাদের চ্যারিটি বিগিনস অ্যাট হোম। আমাদের নিজেদের সিকিউরিটি নিজেদের দিতে হবে, কারণ আমেরিকা আফগানিস্তানে যে কাণ্ডটি করে চলে গেল, ওই সমস্ত ডিমগুলোকে একটা খাঁচায় রাখলে হবে না। আমাদের যেটা করতে হবে যে আমাদের নিজেদের অপশন বার করতে হবে। এক হচ্ছে আমাদের নিজেদের সিকিউরিটি শক্তপোক্ত করা, ভারত সরকার সেটা করছে। দুই হচ্ছে যে কাশ্মীরে যে জঙ্গিবাদ ছিল অনেকটাই তার কিন্তু শেষ করে দেওয়া গেছে। অনেক কূটনৈতিক বিশেষজ্ঞরা যেটা বলছেন বিমল শঙ্কর বাবু, যে একই সঙ্গে স্ট্র্যাটেজিক্যালি ভারতের উচিত ইরানের উপর থেকে স্যাংশন তোলার জন্য তদবির করা। না, একটা কথা বলি, সেটা হচ্ছে ইরানের ওপর স্যাংশন করা। ইরান তো ইতিমধ্যে তালিবানের পক্ষ নিয়ে বসে আছে। গত তালিবানের বিরুদ্ধে নর্দার্ন অ্যালায়েন্সকে হেল্প করেছিল রাশিয়া এবং ইরান, এবার তো ইরান তাকে হেল্প নিয়ে বসে আছে। ফলে ইরানকে এই স্যাংশন তুললেও কতখানি সাহায্য হবে সেটা মুশকিল, কিন্তু ইরানকে ছাড়া যাবে না, রাশিয়াকেও ছাড়া যাবে না। আমাদের যেটা করতে হবে, ইরান এবং রাশিয়ার সঙ্গে সম্পর্ক ভালো চেষ্টা করতে হবে। চন্দন বাবুর কাছে আমি এখানেই আসবো, আমি শুধু একটু দেখাবো পাকিস্তান আমাদের বিরোধিতা করবে। 2 বছর 1 মাস আগে 370 ধারা বিলোপ হয়েছিল কাশ্মীর থেকে। 2019-এর 5ই আগস্ট উপত্যকায় 370 ধারা খারিজ হয়। গত 2 বছরে জম্মু এবং কাশ্মীরে জঙ্গি হানা 56% কমেছে, জঙ্গি হানায় মৃত্যু কমেছে 64%, সীমান্ত অনুপ্রবেশ 40% পর্যন্ত কমেছে, উপত্যকায় পঞ্চায়েত স্তরে ভোট শান্তিপূর্ণ হয়েছে, উপত্যকায় সার্বিক জীবনহানি কমেছে প্রায় 54%, এবং তথ্যসূত্র হচ্ছে কাশ্মীর ওয়াচ, তাদের 2021-এর জুনের তথ্য অনুযায়ী। আমি এখানেই চন্দনবাবুর কাছে আসবো, যে কোথাও কি মনে হচ্ছে যে এই আর্টিকেল 370 রদ যে সিদ্ধান্ত 2 বছর আগে, অন্তত বর্তমান পরিস্থিতি যেদিকে যাচ্ছে এবং এই উপমহাদেশে বিশেষ করে কাশ্মীরে তার যে প্রভাবের আশঙ্কা করা হচ্ছে, 370 ধারা রদের সিদ্ধান্ত সেটা ঠিক ছিল? মৌপিয়া, সবাইকে ধন্যবাদ, and I personally greet to that particular journalist who is sitting in Pakistan and she's speaking out. I mean, this is on behalf of Indian National Congress. I congratulate her. I greet her courage. তার সাথে সাথে আমি তোমার এই প্রশ্নের উত্তরটা দিই। খুব স্বাভাবিক অর্থে 370 কাজের সেটা কখনোই হতে পারে না, তার কারণ এটার জায়গাটা হচ্ছে কাশ্মীর, এবং জিও পলিটিক্যাল স্ট্র্যাটেজির যে জায়গাটা সেটা কিন্তু দেখতে হবে। যে বলছি 3টি, যার মধ্যে প্রথম যে প্রশ্নটা আসছে
যে ওই অঞ্চলে জিও পলিটিক্যাল ফলআউটটা কেন। অর্থাৎ আমরা শুধু আফগানিস্তানকে যদি বাদও দিই তাহলে তোমাকে দেখতে হবে যে আফগানিস্তান ওই যে ওয়েস্টার্ন ব্লক যেটা অর্থাৎ 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 এই আমাদের পশ্চিমী যে আরব কান্ট্রিজগুলো, তাতে তুমি দেখো আমাদের রিলেশন কিন্তু এতবার আমাদের প্রধানমন্ত্রী সফরের পর, আমাদের বিদেশমন্ত্রী সফরের পর আমরা বারবার দেখছি কিন্তু একটা রিলেশনাল ফলআউট হচ্ছে এবং সেখানে পুঞ্জীভূত একটা শক্তি তৈরি হচ্ছে ফ্রম পাকিস্তান। এবং আমরা কি কেয়ারফুল ছিলাম? ইট ইজ আ ভেরি গ্রেট কোয়েশ্চেন, ডিপ্লোম্যাটিক কোয়েশ্চেন হচ্ছে, খুব স্বাভাবিক। এক মিনিটে আমি একটু শেষ করে নিই। আমি বলছি যে এখানে পাকিস্তানের মন্ত্রী সরাসরি বলে দিলেন, অর্থাৎ আমাদের যে চ্যানেল 2, এই চ্যানেল 2 মিশন বা ব্যাক চ্যানেল মিশন, এটা কি ফলআউট নয়, এটা কি ফেলিওর নয়? যথেষ্টই কেয়ারফুল ছিলাম আমরা, যথেষ্টই জিওপলিটিক্যাল যে সিগনিফিকেন্সগুলো আমরা খবর রেখেছি। কাশ্মীর দুটো পয়েন্ট, একটা হচ্ছে আমরা কেয়ারফুল ছিলাম কিনা, যথেষ্টই ছিলাম। দ্বিতীয় হচ্ছে যে কাশ্মীরে 370 ধারা তুলে দেওয়ার ফলে যে পরিস্থিতির উন্নতি হয়েছে, মৌপিয়া আপনি আপনার তথ্যে সেটা তুলে, এটা আমার কথা নয়। বিমলদা একটি পাথরবাজি বন্ধ হয়েছে, পাথরবাজদের যেটা আগে বলা হয়েছে গুলি চালাবে না, এখন বলা হয়েছে পাথর চালালে গুলি চালাও। এখন এটা ছাড়া উপায় নেই। 90-এর দশকেও কিন্তু আমরা দেখেছিলাম বিমলদা যে কাশ্মীরের ওপরে যে ধরনের, যদি একটা পলিটিক্যাল অ্যাম্বিয়েন্স তৈরি করতে হবে, অর্থাৎ শুধুমাত্র মিলিটারি শক্তি দিয়ে এটা হবে না। তুমি আপনি এটা বুঝতে পারছেন যে ওখানে কিন্তু পলিটিক্যাল মিশন কাজ করছে না। আমরা কথা বলি ওখানে পলিটিক্যাল মিশন কাজ করছে না। বামপন্থীরা বলে সংশ্লিষ্ট সব পক্ষকে আলোচনা করুন, মানে জীবনে আলোচনা না, প্রশ্নটা হচ্ছে এখানে একটা কড়া ডিসিশন নিতে হবে এন্ড নরেন্দ্র মোদি গভর্নমেন্ট হ্যাজ টেকেন দ্যাট ডিসিশন। এবং কাশ্মীরকে এভাবেই, কাশ্মীরে যারা ভালো তারা ভালো থাকবে, কিন্তু শ্মশানেও শুনলে তার দিকে গুলি থাকে। চন্দন বাবু দুজনের কাছেই আসবো, আমি অর্পিতার কাছেও আসবো। তার আগে আমি খুব সংক্ষেপে একবার দীপাঞ্জন বাবুর কাছে যাবো। দীপাঞ্জন বাবু কিছু বলতে চাইছিলেন। দীপাঞ্জন বাবু, দেখুন, আমরা দ্বিপাক্ষিক আলোচনা, ইন্টারন্যাশনাল রিলেশনশিপ অনেক কথা বলছি, কিন্তু আমাদের আলোচনার যেটা মূল বিষয়বস্তু ছিল যে ভারতের উপর এর কি ইম্প্যাক্ট হবে। ভারতের দুটো অংশ, একটা কাশ্মীর এবং বর্ডার, আরেকটা হচ্ছে ইন্টারনাল সিকিউরিটি। আই এম ভেরি কনসার্ন অ্যাবাউট ইন্টারনাল সিকিউরিটি। একটু আগে যেটা তুমি বললে যে 370 রদ হয়ে যাওয়ার পরে কাশ্মীরের সিচুয়েশন ইমপ্রুভ হয়েছে, আমি একটা ছোট্ট তথ্য দিই। এই তথ্যটা জানি না কেন প্রকাশ পায়নি, অন পেপার, অন ডকুমেন্ট রয়েছে। এই বছর 2021 1 জানুয়ারি থেকে 31 অগস্ট অব্দি 103 জন টেরোরিস্ট এলিমিনেট করা হয়েছে বাই রাষ্ট্রীয় রাইফেল এন্ড আদার ফোর্সেস। এই 100 জনের বেশি টেরোরিস্টের মধ্যে মাত্র 12 জন তারা বিদেশি, তারা পাকিস্তান থেকে এসছে বা বাইরে থেকে এসছে। আর 88 জন কিন্তু কাশ্মীরের মাটিতে, যেটা কিন্তু আগের বছরগুলোতে ছিল না। তাহলে কি 370-এর জন্য স্লিপার সেল নতুন করে উঠে আসছে? সান অফ দ্য সয়েলের ইনভলভমেন্টটা বেড়ে যাচ্ছে। আমার চিন্তা এই জায়গায় যে তালিবানের উত্থান, যে এই সমস্যাগুলো ভারতের ইন্টারনাল যে স্টেটগুলো রয়েছে, বিহার, মহারাষ্ট্র, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ, পশ্চিমবাংলা, এখানে স্লিপার সেলগুলো কতটা অ্যাক্টিভেট হতে পারে, ইন্টারনাল সিকিউরিটিতে কেন্দ্র রাজ্য সমন্বয় কতটা, যেটা আমাদের খুব জানা দরকার। নর্দার্ন অ্যালায়েন্স কাবুলে বম্ব বিস্ফোট হলে আমরা পড়ছি, জানছি, যেদিন আমাদের ঘরে হবে তার জন্য কি আমরা প্রিপেয়ার্ড? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দীপাঞ্জন বাবু তুলে দিয়েছেন যে শুধুমাত্র বর্ডার সিকিউরিটি নয়, তার থেকে অনেক বেশি চিন্তার জায়গা হয়ে দাঁড়াচ্ছে ইন্টারনাল সিকিউরিটি। ছোট্ট একটা বিরতির পর আমি এ প্রসঙ্গে আলোচনায় ফিরবো, দেখতে থাকুন আপনার রায়। কাবুলের তখ্ত দখলের পর কি কাশ্মীরে নজর ঘোরাবে সন্ত্রাসবাদীরা? নতুন করে অশান্ত করবে উপত্যকাকে? কাশ্মীর প্রশ্নে তালিবানের ডিগবাজিতে চিন্তায় সাউথ ব্লক। তারা কথায় এক, কাজে আরেক। তালিবান 2.0-তেও বিশ্বাস নেই ভারতের, তাই আফগানিস্তানে আগামী দিনে তালিবান সরকার গড়লেও তাদের আগ বাড়িয়ে স্বীকৃতি দিতে নারাজ মোদী সরকার। কিন্তু কাশ্মীর নিয়ে তালিবানের সুর বদলে সিঁদুরে মেঘ দেখছে দিল্লি। সাউথ ব্লকের আশঙ্কা, তালিবানকে ব্যবহার করে কাশ্মীরে কলকাঠি নাড়তে পারে আইএসআই। কাশ্মীরি যুবকদের নতুন করে অস্ত্র হাতে তোলার উৎসাহ দিতে পারে। আফগানিস্তানকে ফের ভারত বিরোধিতায় কাজে লাগাতে পারে পাক গুপ্তচর সংস্থা। অধিকৃত কাশ্মীরের বদলে আফগানিস্তানে হয়ে উঠতে পারে ভারত বিরোধী জঙ্গি তৈরির কারখানা। সেক্ষেত্রে আন্তর্জাতিক মহলের নজর ঘোরানো সম্ভব বলেও মনে করছে ইসলামাবাদ। 15 আগস্ট প্রায় বিনা বাধায় কাবুলে পা রাখে তালিব বাহিনী। তারপর থেকে আফগান রাজধানীর দখল নিয়েছে হাক্কানি নেটওয়ার্ক। গোয়েন্দাদের মতে এই হাক্কানি গোষ্ঠীর সঙ্গে আইএসআই ওতপ্রোতভাবে জড়িত। একই সঙ্গে কাবুলে পট পরিবর্তনের পর থেকে সেদেশে সক্রিয় হয়ে উঠেছে লস্কর, জৈশের মতো ভারত বিরোধী জঙ্গি গোষ্ঠীগুলি।
কাশ্মীরকে অশান্ত করতে আফগানিস্তানই হয়ে উঠতে পারে তাদের নতুন লঞ্চ প্যাড। 8এর দশকে আফগানিস্তান থেকে সোভিয়েত বাহিনীকে হটানোর পরেই কাশ্মীরে নজর ঘোরায় আইএসআই। ভারতীয় সেনার সঙ্গে মুখোমুখি যুদ্ধে এঁটে উঠতে না পেরে সন্ত্রাসের আশ্রয় নেয় ইসলামাবাদ। নিয়ন্ত্রণ রেখার উপর থেকে জঙ্গি ঢোকাতে শুরু করে পাক সেনাবাহিনী। 9এর দশকে পাক জঙ্গিদের অত্যাচারে অশান্ত হয়ে ওঠে উপত্যকা। স্বরাষ্ট্র মন্ত্রকের কর্তাদের মতে গত 3 দশকে অনেকটাই শান্ত হয়েছে কাশ্মীর, কমেছে জঙ্গিপনা। কাবুলের তখতে তালিবানকে বসানোর পর শান্ত কাশ্মীরে ফের নজর ঘুরিয়েছে আইএসআই। উপত্যকায় 9এর দশকের পুনরাবৃত্তি ঠেকানোই চ্যালেঞ্জ নয়াদিল্লির। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। আমি অর্পিতার কাছে আসবো। অর্পিতা, জাস্ট 2 বছর আগে যদি আমরা ফিরে যাই, 370 ধারা বিলোপের পর আন্তর্জাতিক মহল এবং আমেরিকা তাদের প্রায় ঘুম ছুটে গিয়েছিল, তাদের মাথা ব্যথার অন্ত ছিল না। ভারতের তরফ থেকে বারবার স্পষ্ট করে দেওয়া হয়েছিল যে এটা একদম জম্মু কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ বিষয়, এতে নাক গলানোর অধিকার কারণে। কিন্তু তখন পাকিস্তানের দৌড়াদৌড়ি, তাতে আমরা দেখেছিলাম যে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি, বিভিন্ন রকমের ভাবনা চিন্তা আন্তর্জাতিক মহলের। প্রশ্নটা তো এখানে, যদি তাই হয় তাহলে এখন তারা চুপ কেন? যখন সরাসরি পাকিস্তান দাবি করছে, বোস্ট করছে যে তালিবানদের তারা জন্ম দিয়েছে, যখন সরাসরি পাকিস্তানের শাসক দল তার নেত্রী বলছেন যে কাশ্মীরকে ছিনিয়ে এনে পাকিস্তানের হাতে তুলে দেওয়া হবে, যখন তালিবানরা তাদের গলায় মুসলিম কাশ্মীর প্রসঙ্গ শোনা যাচ্ছে, তখন সেই আন্তর্জাতিক মহল, আন্তর্জাতিক দুনিয়া তারা চুপ কেন? দেখুন, আন্তর্জাতিক মহলের যে অবস্থান এখন আফগানিস্তানের প্রতি, সেটা একটু ভাবার বিষয় আছে। কারণ আন্তর্জাতিক মহল কিন্তু এখন তারাও কিন্তু নিজেদের স্ট্র্যাটেজিক গেম প্ল্যানটা তৈরি করছে, কারণ তারা বেরিয়ে অ্যাট দ্য সেম টাইম আমাদের ডিপ্লোম্যাটিক চ্যানেল অফ কমিউনিকেশন খোলা রাখতে হবে। এখন ভারতে যদি অ্যানালিস্টদের যদি রেটরিকটা দেখা যায়, তাহলে দেখা যাবে 2 ভাগে এটা বিভক্ত হয়েছে। একটা গ্রুপ অফ অ্যানালিস্ট বলছে ভারতকে আরও বেশি প্রোঅ্যাক্টিভ হতে হতো, অনেক দিন আগে থেকেই তারা বুঝেছিল ইউএসএ উইথড্র করবে, ভারতকে অনেক প্রোঅ্যাক্টিভলি তালিবানের সঙ্গে অনেক আগেই সংযোগ স্থাপন করার দরকার ছিল। আবার আরেক দল বলছে না, ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসিটাই ভালো। এবং আমার এখানে মত হচ্ছে ভারতবর্ষ ঠিক ওয়েট অ্যান্ড ওয়াচ মানে ইনঅ্যাকশনে কিন্তু নেই। ভারতবর্ষ ইনঅ্যাকশনে নেই, ভারতবর্ষ অবশ্যই ওয়াচ করছে, কিন্তু ভারতবর্ষ নিজেদের যারা রিজনাল অ্যালাই বা গ্লোবাল অ্যালাই, যেমন রাশিয়া, সেখানে আমাদের ফরেন সেক্রেটারি গেছেন, ইরানের সঙ্গে আমাদের একটা সংযোগ আছে, চায়না এবং পাকিস্তানের সংযোগে এই জায়গাটা কীরকম চেহারা নেবে সেটা আমাদের নিশ্চয়ই একটা চিন্তার বিষয়। তালিবানের কাছ থেকে যে স্পোরাডিক এই স্টেটমেন্টগুলো বেরোচ্ছে, আজকে দেখুন তালিবানের যে মেন স্পোক্সম্যান, তারা কিছুদিন আগেও বলেছে যে আমরা কোনো দেশের সঙ্গে যুদ্ধ চাই না, আমাদের টেরিটরি আমরা কোনো টেররিস্ট গ্রুপকে হ্যান্ড ওভার করবো না। কিন্তু আজকে আমরা দেখছি শুধু তালিবান স্পোক্সম্যান না, আল কায়দার একজনও বলেছে যে আমরা কাশ্মীরকে লিবারেট করব। হ্যাঁ, এবং আমরা দেখছি আমাদের জম্মু অ্যান্ড কাশ্মীরের ফর্মার চিফ মিনিস্টার, উনি বলছেন যে ইন্ডিয়া যে পজিশনটা নিয়েছে, দীপক মিত্তল অ্যাকচুয়ালি ইন্ডিয়ান অ্যাম্বাসেডর টু কাতার, উনি তালিবানের সঙ্গে একটা যোগাযোগ স্থাপন করেছেন, সেটাকে কোয়েশ্চেন করে আমাদের জম্মু অ্যান্ড কাশ্মীর ফারুক আবদুল্লাহ উনি জিজ্ঞেস করেছেন যে কেন এই সংযোগ, আমরা কি তাহলে তালিবানের সঙ্গে যোগাযোগ করছি, আমরা কি তাদের টেররিস্ট অর্গানাইজেশন আর মনে করছি না? যদি না মনে করি, আমরা ইউনাইটেড নেশনস থেকে ওদের ডিলিস্ট করতে হবে অ্যাজ আ টেররিস্ট অর্গানাইজেশন। আর যদি টেররিস্ট অর্গানাইজেশন মনে করি, তাহলে ভারতবর্ষ কিন্তু কোনো ধরনের সংযোগ স্থাপন করবে না। এবার এই ধরনেরও মতামত কাশ্মীরের বুকের ভেতর থেকে বেরোচ্ছে। আমি আসবো অর্পিতা আপনার কাছে, আমি এখানে একটু আরজু কাশ্মীর কাছে যাব। আরজু, the biggest concern in our country is जैसे जैश ए मोहम्मद, लश्कर ए तैयबा, इतने सारे नॉन स्टेट एक्टर्स एंटी इंडियन एक्टिविटीज़ वो कर रहा है, और यू आर वेरी कैंडिड एंड यू आर वेरी ऑनेस्ट टू योर ओपिनियंस। तो इसलिए मैं आपसे पूछना चाहूँगी कि इवन पाकिस्तान, दे हैव यूज्ड द सॉइल ऑफ पाकिस्तान एज वेल। तो अभी ये सबसे बड़ा कंसर्न है कि अभी तालिबान को साथ में लेकर, तालिबान का सपोर्ट, पाकिस्तान के ISI का सपोर्ट अगर इसको मिल जाए तो दैट विल बिकम अ बिग डिस्टर्बेंस फॉर इंडिया।
नहीं, देखिए पाकिस्तान को अब कंट्रोल तो करना पड़ेगा इन लोगों को, जितने भी ये ग्रुप्स हैं, नॉन स्टेट एक्टर्स हैं, बिकॉज पाकिस्तान ऑलरेडी FATF की ग्रे लिस्ट में है, और अगर उसी में रहता है तो पाकिस्तान को फिर और ज्यादा प्रॉब्लम्स फेस करनी पड़ेंगी, फंड्स बंद हो सकते हैं। पाकिस्तान अभी उस जगह नहीं पहुंचा है जहां इनकी इकोनॉमी स्ट्रांग हुई हो, तो इनको तो जरूरत है कि सारी दुनिया से जहां जहां से भी इनको पॉसिबल होता है वहां से ये फंड्स लेते हैं, लोन्स लेते हैं, तो इस चीज को ये आगे प्रमोट नहीं कर सकते। इनको इसके ऊपर स्ट्रिक्टली काम करना होगा, या पहले जैसा नहीं चलेगा कि थोड़े दिन के लिए हाफिज सईद को अरेस्ट कर लिया, बंद कर दिया, फिर दोबारा छोड़ दिया, ऐसे वो चीज अब इनको दोबारा नहीं ये कर पाएंगे। तो इनको स्ट्रिक्टली इसके ऊपर काम तो करना ही पड़ेगा, वरना अब मजीद कोई भी इनको लोन नहीं देगा, कोई इनको कोई फैसिलिटीज नहीं देगा, और ये चीज जो है वो जितने भी मिनिस्टर्स हैं, गवर्नमेंट है, एस्टैब्लिशमेंट है, जर्नल्स हैं पुराने, चाहे रिटायर्ड हो या ऑन सर्विस, इन सबको नुकसान करेगा। ये बात इनको अब समझ आ चुकी है। अगर ऐसा ना होता तो ये हाफिज सईद को भी इतने टाइम से इन्होंने अरेस्ट किया हुआ, इन्होंने छोड़ दिया होता, वरना उसकी तो पार्टी नाम बदल बदल कर आती थी और इलेक्शन में भी हिस्सा ले लेते थे, और इन्होंने कहा होता था हमने अरेस्ट किया हुआ है। लेकिन इस बार इनको चाहे दुनिया को दिखाने के लिए सही, लेकिन स्ट्रिक्टली काम करना पड़ेगा, वरना ये इनको खुद को नुकसान पहुंचाएगा। पाकिस्तान, भारत का नंबर तो बाद में आएगा, तो उससे पहले पाकिस्तान को नुकसान हो सकता है, इसलिए उस डैमेजेस से बचने के लिए इनको स्ट्रिक्टली इसके ऊपर करना पड़ेगा काम। জি, मैं फिर से आऊँगी आपके पास। আমি এখানে একটু আসবো বিমল শঙ্কর বাবুর কাছে। যে বিমল শঙ্কর বাবু, তাহলে কি ভারতের এক্ষুনি এই বিষয়ে আন্তর্জাতিক দুনিয়ার কাছে একটা ওপিনিয়ন বিল্ডিংয়ের জন্য একটা চাপ দেওয়া উচিত না, যেটা আরজু কাজমিও বলছেন? না, ভারত ইতিমধ্যে যে করছে না তা কিন্তু নয়। প্রথম কথা, ফারুক খুবই রেসপন্সিবল কমেন্ট করেছেন, তার কারণ এইরকম ব্যাক চ্যানেল ডিপ্লোমেসি সব জায়গাতেই থাকে। আমি আফগানিস্তানে তালিবানকে স্বীকৃতি দিলাম না, দ্যাট ডাজ নট মিন যে আমি তালিবানের সঙ্গে কোনোভাবে কথা বলবো না। সুতরাং সেগুলো ইন্টারন্যাশনাল রিলেশনসে হয়ে থাকে, ওটা সব জেনেও ফারুক আবদুল্লাহ এই কথাটি বলেছেন, সুতরাং ওর কথাকে ওটা গুরুত্ব দেওয়ার দরকার নেই। আমি যেটা মনে করি, ভারতবর্ষ অলরেডি কিন্তু কথা বলা শুরু করেছে। ইতিমধ্যেই ভারতের পররাষ্ট্রমন্ত্রী একাধিকবার কথা বলেছেন, রাশিয়ার সঙ্গে কথা হয়েছে, ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে কথা হয়েছে, এবং এই যে আমি একটু আগে বলেছিলাম যে ডোন্ট পুট অল দ্য এগস ইন ওয়ান বাস্কেট, ভারতকে ওইটা আর করা যাবে না। সেক্ষেত্রে ভারতকে বিভিন্ন চ্যানেলে কথা বলতে হবে। একটা হচ্ছে যে আমাদের ইন্টারনাল সিস্টেমটাকে শক্তপোক্ত করতে হবে, কারণ চ্যারিটি বিগিনস অ্যাট হোম, আগে নিজেকে বাঁচাই, তারপর বাকি কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে এখানকার যে জিওপলিটিক্যাল রিয়েলিটি। শঙ্কর বাবু, আমি জাস্ট বলবো যে বিশেষ করে আমাদের এখানে 26/11 পরবর্তী সময়ে যখন এই ডিপ্লোম্যাটিক চ্যানেল এই মারফত পাকিস্তানের ওপর প্রেশার সৃষ্টি করা, এবং আমরা দেখতাম যে বিভিন্ন সময় পাকিস্তানের মাটি যে ব্যবহার হয়েছে এই সংক্রান্ত ডসিয়ের যখন বারংবার ভারতের তরফ থেকে দেওয়া হচ্ছিল এবং প্রেশার ক্রিয়েট করার তৈরি হচ্ছিল, এবং তার একটা কূটনৈতিকভাবে বিশেষজ্ঞরা বলছিলেন যে তার একটা পাকিস্তানকে কোথাও একটা এক ঘরে করার একটা প্রয়াস সেটা দেখা যাচ্ছিল। সেই সময় বিজেপির একটা বড় বক্তব্য ছিল যে দুর্বল প্রধানমন্ত্রী, দুর্বল সরকার। আজকে যখন পাকিস্তান বুক বাজিয়ে বলছে যে তালিবানের জন্মদাতা তারা, আজকে যখন পাকিস্তান বুক বাজিয়ে বলছে যে কাশ্মীরকে ছিনিয়ে এনে তাদের হাতে দিয়ে দেওয়া হবে, তারা বোস্ট করছে, তখন আজকে আরো স্ট্রংলি এই বিষয়টাকে আন্তর্জাতিক দুনিয়ার কাছে তুলে ধরে পাকিস্তানের উপর চাপ সৃষ্টির কৌশল নেওয়া হচ্ছে না কেন? আমি জানি না ঠিক এটা তো ঘটনা যে তালিবান ডেজিগনেটেড টেররিস্ট গ্রুপ, এটা সকলেই জানে। আমি জানি না ঠিক কতটা স্ট্রং অ্যাকশন আপনি আর আশা করেন। একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, পাকিস্তানের একটা মদতদাতা দেশ আছে, তার নাম চীন, যে সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদে ভেটো দেওয়ার ক্ষমতা আছে। ফলে পাকিস্তানের বিরুদ্ধে আপনি যেতে পারেন, কিন্তু আপনি তার বিরুদ্ধে যুদ্ধ করতে গেলে চীন অলরেডি তাকে নিউক্লিয়ার ওয়েপন দিয়ে রেখেছে। ফলে আপনাকে যখন ইন্টারন্যাশনাল রিলেশনসের স্ট্র্যাটেজি ঠিক করতে হবে, এইগুলো মাথায় রেখে করতে হবে। ভারতবর্ষ যে স্ট্র্যাটেজি করছে, রাইট স্ট্র্যাটেজি করছে। একটা কথা যে পাকিস্তান যদি তালিবানকে দিয়ে কাশ্মীরে অশান্তি পাকাতে চায়, ইন্ডিয়া ইজ রেডি টু রিটেলিয়েট। এই রিটেলিয়েশন হবে, এইটুকু নিশ্চিন্ত থাকুন। আমি মৌপিয়া ঠিক এই জায়গা থেকে শুরু করি যে ইন্ডিয়া ইজ রেডি টু রিটেলিয়েট।
প্রশ্নটা হচ্ছে সেখানে যে প্রথমে রিট্যালিয়েশনটা আসবে কেন। আমরা তো এটা বুঝতে হবে যে পাকিস্তানের মদতদাতা এটা শুধু পাকিস্তান আজকে ঘোষণা করেছে তা নয়, ব্যাক চ্যানেল ডিপ্লোমেসি বা চ্যানেল 2 তো এই ইনফরমেশনসগুলোই কালেক্ট করে এবং তার সাথে নেগোশিয়েট করে। আমি কেন বললাম যে ওয়েস্টার্ন ব্লক, এই সৌদি আরবিয়া বা এই আরবিয়ান কান্ট্রিজ ওয়েস্টার্ন ব্লকের সাথে আমাদের সম্পর্কের অবনতি কেন? আমাদের এই প্রধানমন্ত্রী সর্বোত্তভাবে সব প্রধানমন্ত্রীর থেকে বেশি বিদেশ সফর করেছেন, যেখানে পার্সোনাল ইম্প্রোভাইজেশন কাজ করা উচিত ছিল, সেখানে এটা ফেলড হয়েছে। তার পরবর্তী সময় আমি বিশেষভাবে বলি যে তালিবানের সাথে আমাদের কি প্রসঙ্গে কথা হচ্ছে, এই প্রসঙ্গটা কিন্তু ওই মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স যা যা বিবৃতি দিচ্ছেন সেটুকুই বুঝছি। প্রধানমন্ত্রীর তরফ থেকে কিন্তু কোনো বিবৃতি নেই, না পিএমওর থেকে। আমরা বুঝতে পারছি না এক্স্যাক্টলি কিভাবে রেকগনাইজ করা হচ্ছে। এটা তো ঘটনা আন্তর্জাতিক ক্ষেত্রে যদি ডিলিস্ট না করে বিদেশনীতি সংক্রান্ত প্রশ্নে এন্টায়ার দেশ রাষ্ট্রের পাশে রয়েছে, সরকারের পাশে রয়েছে, কিন্তু একই সঙ্গে কিছু প্রশ্ন তো উঠবে যে এখন চীন সম্পর্কে এই অবস্থা, চীন যে অত্যন্ত খারাপ সেটা পোস্ট গালওয়ান এটা প্রবলভাবে বলছেন। কিন্তু যখন আমরা হাক ডিপ্লোমেসি দেখেছি, যখন আমরা তামিলনাড়ুর সৈকতে প্রধানমন্ত্রীর সঙ্গে ঘুরতে দেখেছি চীনের রাষ্ট্রপ্রধানকে, তখন তো মনে হয়নি যে চীন আসলে পাকিস্তানের মদতদাতা। না, আপনি তাহলে কি চান, মানে চীনের সঙ্গে কোনো কথা বলবো না, তাকে ডাকবো না, মানে এই ধরনের? আমি আবার একটা কথা বলি, এই ধরনের লজিক যারা দেখায় হাক ডিপ্লোমেসি ওয়েলকাম, কিন্তু হাক ডিপ্লোমেসির ফসলটা আমরা যে ঘরে তুলতে পারিনি সেটা গালওয়ান আমাদের দেখিয়ে দিয়েছে। আমার কথা হচ্ছে যে ভারতের সঙ্গে চীনের সম্পর্ক অনেকদিন বন্ধ ছিল, 62 থেকে 76 সালে ইন্দিরা গান্ধী প্রথম সম্পর্ক স্বাভাবিক করেছিলেন। তার কারণ অনেকগুলো রয়েছে। হাক ডিপ্লোমেসি করা হয়েছে কারণ দুটো জিনিস আছে, কোনো দেশের সঙ্গে আপনি সবসময় লড়াই করতে পারেন না, তার সঙ্গে আপনি আলোচনা করবেন, আবার সে যদি আপনার বিরুদ্ধে লড়াই করে আপনি প্রস্তুত থাকবেন। ভারতবর্ষ সেভাবেই করছে। ইন্টারন্যাশনাল রিলেশনসে আপনি কি সবসময় বন্দুক নিয়ে যুদ্ধ করবেন নাকি? যারা এই লজিকগুলো দেয় তারা ইন্টারন্যাশনাল রিলেশনসে বাস্তব বিষয়গুলো বোঝে না। আমি পরিষ্কার বলছি, ইন্ডিয়া যেটা করছে একদম পারফেক্টলি অলরাইট। কারণ দেখুন, সৌদি আরব থেকে শুরু করে প্রত্যেকের সঙ্গে ভারতের একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছে, কিন্তু সৌদি আরব তালিবানকে সাপোর্ট করবে, এই রিয়েলিটি নিয়েই তো আমাদের তৈরি করতে হবে আমাদের বিদেশনীতি। বিমলদার কথা রেস ধরেই বলি মৌপিয়া, যে এখানে তো সর্বোত্তভাবে ভারত সব দলের কাছে, ভারতবর্ষ, ইন্ডিয়া, এখানে তো প্রেফারেন্সের অন্য কোনো জায়গাই নেই, আমরা সবাই সেখানে সম্পৃক্ত। কিন্তু আমরা বারবার এই প্রশ্নটা তুলছি যে আমাদের দেশে এক্স্যাক্ট স্ট্যান্ড পয়েন্টটা আমাদের গভর্নমেন্ট কি আমাদের জানাচ্ছে? ইনফ্যাক্ট পলিটিক্যাল রিসোর্স কিভাবে তৈরি হচ্ছে সেটাও যদি একবার ইন্টিমেট করতো। আমরা কিন্তু মৌনম পরবর্তীকালে আসবো। আমি একটু কর্নেল সৌমিত্র রায়ের কাছে আসি। কর্নেল রায়, এখনো তালিবানের যে সম্ভাব্য মন্ত্রিসভা, যদি তার লিস্ট আমরা দেখি, তাহলেও সেখানে যেরকম ভাবে পাক ঘনিষ্ঠ তালিবান নেতারা তাদের রমরমা দেখা যাচ্ছে, সেটাও কি ভারতের জন্য স্বস্তিদায়ক? না না, একদম স্বস্তিদায়ক না। এইটা আমরা আগের থেকেই এক্সপেক্ট করেছিলাম যে যখন এই তালিবান সরকার আফগানিস্তানে একটা সরকার গঠন করবে, কোন দিকে তাদের পাল্লাটা ভারী হয়। এটা কি আফগান তালিবানের দিকে পাল্লাটা ভারী হবে, না পাক তালিবান স্ট্রোক হাকানি নেটওয়ার্কের দিকে পাল্লাটা ভারী হবে? এখন আমরা দেখতে পাচ্ছি যে পাকিস্তান সবসময় চাইবে, প্রথম থেকেই চেয়ে আসছে যে আফগানিস্তানে যে কোনো সরকারই হোক, সেই সরকার যেন পাক ওরিয়েন্টেড সরকার হয়। এর মধ্যে পাকিস্তান যে ঘটনাটা ঘটে যাচ্ছে, আফগানিস্তানে যে ঘটলো এখন, তার সবথেকে বড় অ্যাডভান্টেজ পেল পাকিস্তান। এবারে দু একটা পয়েন্ট উঠে এসছে, আমি তার উপরে ক্লারিফিকেশন করতে চাই। একটা হচ্ছে ইন্টারনাল সিকিউরিটি ইন আওয়ার কান্ট্রি, আমি খুব ছোট্ট করে বলতে চাই যে ইন্টারনাল সিকিউরিটি কিন্তু উই আর মাচ মোর ইমপ্রুভড। শুধু ইলেকট্রনিক ইন্টেলিজেন্স না, হিউম্যান ইন্টেলিজেন্স, ইলেকট্রনিক ইন্টেলিজেন্সকে আমরা কম্বাইন করে একটা মুভমেন্ট করছি। সিমিলারলি এই ইন্টেলিজেন্স সিস্টেমকে আমরা বাইরে নিয়ে গেছি। আমরা you never know that we got our people in Taliban with the people to give us information. Secondly, আমি বিমল শঙ্কর বাবুর সঙ্গে কিন্তু একমত। আমি এখন গ্যারান্টি দিয়ে বলতে পারি, তালিবানরা যদি জম্মু অ্যান্ড কাশ্মীরের মধ্যে ঢুকতে চায়, প্রথম কথা হচ্ছে তাদের যে ফিচার, সেই ফিচারে দে উইল বি ইজিলি আইডেন্টিফাইড। আর তারা 24 থেকে 72 ঘন্টার মধ্যে, একেবারে আমি কারেক্ট বলছি, যে তারা কিন্তু জান্নাতে গিয়ে হুরকে দেখতে পাবে।
Indian Army and security forces are fully prepared. That is number one. Number two, যেখান থেকে লঞ্চ হবে, সে পাকিস্তান হোক, আফগান বর্ডার হোক, আফগানিস্তান হোক, সেই লঞ্চ প্যাডগুলোকে কিন্তু আমরা অলরেডি আইডেন্টিফাই করে রেখেছি। Those launch pad will be hit by the horizon targets, means either Air Force drone or missiles will be found there. That way I think we are prepared. Now politically it is very important যে diplomatic channel কখনো বন্ধ করতে হবে না। Politically we have to keep the option open. আমরা যদি দেখি তালিবান সরকার যে সমস্ত প্রমিসগুলো করেছিল, সেই প্রমিসগুলো যদি গ্রাউন্ডে আস্তে আস্তে করছে, তাহলে উই উইল ওয়েট অ্যান্ড সি। আমার একদম সময় শেষ, আমি খুব সংক্ষেপে জাস্ট এক মিনিটে আমি অর্পিতার কাছে জানতে চাইব। কয়েকদিন আগেই আমরা আলোচনা করছিলাম স্ট্যানেক্সাইয়ের বক্তব্য নিয়ে। একদিকে স্ট্যানেক্সাই বার্তা দিচ্ছেন, আরেকদিকে মুসলিম কাশ্মীর প্রসঙ্গ তোলা হচ্ছে, এই দুটোর মধ্যে তো আকাশ পাতাল তফাৎ। অর্পিতা শুনতে দেখুন, পাচ্ছেন? আমার মনে হচ্ছে যে আমাদের একটুখানি ধৈর্য ধরতে হবে। হ্যাঁ, আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে আমাদের এক্ষুনি কোনো পদক্ষেপ নেওয়ার মতো পরিস্থিতি নয়। আমরা যথেষ্টভাবে প্রস্তুত আছি, সেটাও সত্যি, মিলিটারিলি আমরা প্রস্তুত আছি, কিন্তু ডিপ্লোম্যাটিক্যালি আমরা ব্যাক চ্যানেল ডিপ্লোমেসি শুরু করেছি, অন্যান্য দেশের সঙ্গে কথা বলছি, আমাদের ওয়েস্টার্ন অ্যালাইজরাও রয়েছে, আমরা রাশিয়া এবং আমাদের যে প্রতিবেশী দেশ আছে তাদের সঙ্গে নিশ্চয়ই ডিপ্লোম্যাটিক চ্যানেলস ওপেন রাখছি এটার বিষয়। সুতরাং আমাদের আরেকটু ধৈর্য ধরতে হবে, দেখে নিতে হবে। কালকেই হয়তো তালিবান গভর্নমেন্ট ঘোষণা করবেন, আখুনজাদা, তারপর স্ট্যানেক্সাই, তারপর বারাদার, এরা সবাই থাকবে অ্যাজ টপ তালিবান লিডার্স, যারা গভর্নমেন্ট রক্ষা করবে বা সামলাবে। সো সেটা কালকে স্পষ্ট হয়ে যাবে। তারপরে তাদের কি মেজর পলিসি হবে না হবে সেগুলো ওরা অফিশিয়ালি জানাক। কারণ এখন মানে পার্টির কেউ একটা বলে দিল বা ওই গোষ্ঠীর কেউ একটা কিছু বলে দিল, সেই নিয়ে আমরা খুব বড় একটা পদক্ষেপ নেওয়ার মতো পর্যায়ে নেই। ধন্যবাদ আরজু কাজমি, স্পেশাল থ্যাঙ্কস টু ইউ। আপনারাই আমাদের আপাতত এখানেই শেষ করতে হবে। এটা বলার অপেক্ষা রাখে না যে তালিবানদের যে অবস্থান, সেই অবস্থানে একটা কাশ্মীর নিয়ে তালিবানদের যে অবস্থান, তাতে একটা 180 ডিগ্রি টার্ন আমরা লক্ষ্য করেছি। এবং তালিবানদের মুখের কথায় ভরসা রাখাটা যে আদৌ ওয়াইজ কোনো সিদ্ধান্ত হবে না, সেটা সবাই এক বাক্যে বলছেন। আবার একই সঙ্গে অর্পিতার মতো বিশেষজ্ঞরা যেটা বলছেন যে একটু ধৈর্য ধরা উচিত, কারণ কে কখন আলাদাভাবে কিছু বলছে তা না করে তালিবান সরকার গঠন এবং সরকারিভাবে তালিবানদের অবস্থান কি হয় সেটা এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই উপমহাদেশের জন্য। আমাদের নজর থাকবে সেদিকে, সমস্ত আপডেটসও আপনাদের দিতে থাকবো। আপাতত আপনার রায় এখানেই শেষ করছি। দেখতে থাকুন জি 24 ঘন্টা।